আমরা সবাই আশা করি টুজ কমপ্লিমেন্ট পদ্ধতি কিভাবে গুণ করে তার গুণফল বের করতে হবে তা আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমার ভাগটা দেখানোর খুব ইচ্ছা ছিল, তো যেহেতু আমার মার্কারের কালি শেষ হয়ে যাওয়াতে আজকে ভাগটা আমি দেখাতে পারছি না, তো আমি বাকি পার্টগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানের মধ্যে। আর ভাগটা হচ্ছে আমি ফ্রাইডেতে দেখিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? একদম লাইভ ক্লাসে ভালো মতো বুঝিয়ে দিব। তাহলে এখন টুজ কমপ্লিমেন্টের চ্যাপ্টার আমাদের ক্লোজ। এখন আমাদের যা আছে তা হচ্ছে কনসেপ্ট অফ কোড, ঠিক আছে, বা কোডের ধারণা। তো কনসেপ্ট অফ কোড দিয়ে আমরা আসলে কি বুঝতে পারতেছি, মানে কোড ব্যাপারটা আসছে কোথা থেকে। তো তোমরা যারা আমার হচ্ছে HTML ক্লাসটা করছিলা তারা মোটামুটি কোড সম্পর্কে তারা মনে করো যে কোড সম্পর্কে একটু হলেও ধারণা পাইছো। তাও আমি তোমাদেরকে বলি, সোজা সাপটায় বলতে গেলে আমরা যখন মনের ভাব প্রকাশ করি তখন হচ্ছে আমাদেরকে কথা বলার মাধ্যমে মনের ভাবটা প্রকাশ করতে হয়, ঠিক আছে? আমরা কথা বলি দেখে হচ্ছে আরেকজন আমাদের কথাটা বোঝার মাধ্যমে তার মনের ভাবটা তার কাছে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? তো কম্পিউটারকেও তার কমান্ড গুলো বোঝানোর জন্য, সে কিভাবে কাজ করবে, তাকে যে কমান্ড দিতে হয়, এই কমান্ডটা তার কাছে পৌঁছানোর জন্য কোডের প্রয়োজন হয়। তো আমরা যদি একটু সুন্দর ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যে একটা ডেটা মানে হচ্ছে তথ্য, ঠিক আছে? তথ্যকে সংক্ষিপ্ত বা ইউনিক কোডের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলা হয় কোড, ঠিক আছে? এখন মনে করো যে তুমি একটা কম্পিউটারকে কমান্ড দিতে চাও, ঠিক আছে? কিভাবে কমান্ড দিতে চাচ্ছ? তুমি কমান্ডটা দিতে চাচ্ছ কি, যে তুমি এখান থেকে স্টার্ট করবা কাজ করা, একটা রোবট তুমি ফর এক্সাম্পল তুমি রেডি করতেছো। তো কথার কথা হচ্ছে দিস ইজ আ রোড, ঠিক আছে? তুমি রোবটটাকে এখানে স্টার্ট করালে, তুমি বললা যে তুমি এখানে গিয়ে থামবা, এখানে এখানে থেমে তুমি ঠিক এই জায়গাটায় 10 মিনিট ওয়েট করবা। 10 মিনিট ওয়েট করে তুমি 5 মিটার সামনে যাবা। 5 মিটার সামনে গিয়ে তুমি আবার পিছনে চলে আসবা, ঠিক আছে? তুমি কথার কথা এরকম একটা কমান্ড তুমি তোমার রোবটকে দিতে চাচ্ছ। তাহলে আমি যেভাবে করে বুঝিয়ে বলছি তোমাদেরকে, ঠিক একইভাবে যদি তুমি কম্পিউটারে বোঝাতে চাও এই সহজ সাধারণ ভাষায়, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে কি যে তোমাকে লাইন বাই লাইন সেন্টেন্সে লিখতে হচ্ছে। প্রথমে লিখবা হচ্ছে এটার স্টার্টিং পয়েন্ট হবে এখানে 00 এক্স এক্সিসের 00 পয়েন্টে, এক্স ওয়াই এক্সিসের 00 পয়েন্টে স্টার্ট হবে। ওখান থেকে সে হচ্ছে 10 মিনিট সামনে যাবে, 10 মিনিটস পর্যন্ত যাওয়ার পরে সে স্টপ করে ওয়েট করবে। এরপর হচ্ছে সে আবার 5 মিটার যাবে, তারপর হচ্ছে সে ব্যাকওয়ার্ডস আসবে। তো এটা হচ্ছে লম্বা সেন্টেন্সের মাধ্যমে লিখতে হচ্ছে, ঠিক আছে, বা প্রকাশ করতে হচ্ছে। কম্পিউটারের কাছে এই জিনিসটা বোধগম্য নাও হতে পারে। তো এই পুরো বিষয়টাকে সামারাইজ করে কি করা যায়, কোডের মাধ্যমে কম্পিউটারকে বোঝানো যায়, ঠিক আছে? তো এই কোডের কথা যদি বলতে আসি তাহলে বিভিন্ন রকমের কোড আছে, বিভিন্ন রকমের কোডিং পদ্ধতি আছে, বিভিন্ন ভাষায় কোড করা যায়। যেমন হচ্ছে আমি কোড বা কোডের মাধ্যমে যে প্রোগ্রাম করা, ঠিক আছে? কথার কথা আমি যে মনের ভাবটা প্রকাশ করতেছি, হ্যাঁ, ধরে রাখো যে আমি যে কথা বলছি দিস ইজ আ প্রোগ্রাম, ঠিক আছে? তো আমি কিসের মাধ্যমে এই মনের কথাটা তোমাদের কাছে শেয়ার করতেছি, এটা হচ্ছে আমি কথা বলার মাধ্যমে করতেছি, ঠিক আছে? ঠিক একইভাবে কম্পিউটারকে প্রোগ্রাম করা আছে, সে কিভাবে এই তথ্যটা তার মধ্যে ক্যাপচার করে নেয় বা গেইন করে নেয় বা অ্যাচিভ করে নেয়, সেটা হচ্ছে কোডের মাধ্যমে, ঠিক আছে? এখন আমরা যে কথা বলি এটা কিসের, আমি কি ভাষায় কথা বলছি? আমি বাংলা ভাষায় কথা বলছি। ঠিক কম্পিউটারকে যে প্রোগ্রাম করা হয় সেটা যে কোনো একটা ভাষার মাধ্যমে করা হয়ে থাকে, ঠিক আছে? কম্পিউটার যে ভাষাটা বুঝবে সেই ভাষার মাধ্যমে করা হয়ে থাকে, ঠিক আছে? তো এই কোডের বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। তো এখন একদম রুট লেভেলে যদি চিন্তা করতে যাই তাহলে কম্পিউটারের
একদম রুটে আছে হচ্ছে তোমার বাইনারি কোডস, 0 আর 1, 1001 101111, এগুলো হচ্ছে একদম রুট লেভেলের কোড। ঠিক আছে, এখন এই যে কম্পিউটার কোড, এটা তো আবার আমাদের পক্ষে এই কোড করাটা অনেক ডিফিকাল্ট। সবসময় 0110 এগুলো দেখে তো আমাদের বোঝাটা ডিফিকাল্ট। তো আমাদেরকে আর একটু সহজ করার জন্য এই মেশিন কোডের থেকে একটু আপার ভার্সনে আনা হয়েছিল হচ্ছে অ্যাসেম্বলি কোড, যেটা বেসিক্যালি অ্যাসেম্বলি কোডে যখন কোনো কোড লেখা হয় সেটা বেসিক্যালি ট্রান্সফার হয়ে যায় হচ্ছে কিসে, বাইনারি কোডে। ঠিক আছে, বা মেশিন কোডে। এখন যখন অ্যাসেম্বলি কোডে কোড করা স্টার্ট করা হয় তখন দেখা যায় কি যে এই অ্যাসেম্বলি কোডে কোড করতে গিয়ে অনেক অনেক হাজার হাজার লাইন লিখতে হয়। মানে একটা গাড়িকে জাস্ট সামনে নেওয়ার জন্য প্রথমে একটা রেজিস্টার নিতে হয়, রেজিস্টার থেকে কোন ভ্যালু পাচ্ছে ওটা অ্যাসাইন করা, তারপর তার সাথে যোগ করা, তার সাথে এগুলো করে করে হাজার হাজার লাইন হয়ে যায়। তো দেখা যায় কি যে একটা প্রোগ্রামারের জন্য এটা লেখা, এই কোড লেখা অনেক বেশি কষ্টদায়ক, কষ্ট সাপেক্ষ, সময় সাপেক্ষ। তো তখন চিন্তা করা হলো যে না, আর একটু আপার ভার্সন কোড আনা প্রয়োজন। তখন গিয়ে বিভিন্ন আপার ভার্সনের বা অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ গুলো আসলো। ঠিক আছে, আস্তে আস্তে সি আসলো। ঠিক আছে, তোমরা সবাই জানো সি প্রোগ্রামিং এর কথা। আমরা এই কোর্সের একদম লাস্টের দিকে বলবো না, হয়তো এই চ্যাপ্টারটা কমপ্লিট করে আমরা হয়তো সি প্রোগ্রামিং স্টার্ট করব। তো সি এরপর আসলো হচ্ছে সি। তো সি তে যখন কাজ করা স্টার্ট করলো, মানুষ ফিল করলো যে না, আমি আমার কোডগুলো রিইউজ করা প্রয়োজন। আমি সেম কোড বারবার, মানে মনে করো গাড়িটা সামনে যাবে, আবার পিছনে যাবে, আবার সামনে যাবে। ঠিক আছে, এটার জন্য 1000 1000 1000 3000 লাইন কোড লিখতে হচ্ছিল। তো চিন্তা করলো আমি এত কোড কেন লিখবো, আমি রিইউজ করব। তো তখন করলো কি, ফাংশন চলে আসলো। ঠিক আছে, তো সামনে যাওয়া আর পিছনে যাওয়া দুইটা ফাংশন করে কোডগুলো এক জায়গায় করে রেখে দিত। ঠিক আছে, মনে করো একটু কালি যদি থাকতো আজকে। মনে করো এখানে 3000 লাইনের কোড করা হয়েছে। ঠিক আছে, কি কি কোড, সে হচ্ছে এই প্রথমের এই উপরের কোডগুলো হচ্ছে হচ্ছে সামনে যাওয়ার কোড, তারপর এগুলো হচ্ছে ব্যাকে যাওয়ার কোড, আবার নিচের গুলো হচ্ছে সামনে যাওয়ার কোড। তো যে প্রোগ্রামটা লিখতো তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যেত। তো তখন ধারণা আসলো কি যে এই কোডগুলোকে আমরা আলাদা আলাদা করে ফাংশনের মধ্যে নিয়ে নিব। ঠিক আছে, এক একটা ফাংশনের মধ্যে আমরা নিয়ে নিব। এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম। এরপর যতবারই আমার সামনে যাওয়ার কোড লিখতে হবে বা পিছনে যাওয়ার কোড লিখতে হবে, তখন আমি ওই ফাংশনটাকে কল করে দিব, তাহলে আমার এক্সট্রা করে লিখতে হলো না। তখন গিয়ে আসলে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সূচনা হলো তখন থেকে। তো এটাই হচ্ছে বেসিক্যালি কোডের ধারণা। তো এখন যদি একটু বইয়ের ভাষায় বলি, যে কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটাকে সংক্ষিপ্ত চিহ্ন বা ইউনিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলা হয় কোড। তো আরেকটা জিনিস চিন্তা করো, আমরা অনেক সময় বলি না যে কোডে কথা বলি। ঠিক আছে, কিভাবে, যে ফর এক্সাম্পল যখন যুদ্ধকালীন সময়ে দেখা যায় কিছু প্রত্যেকটা অপারেশনের একটা কোড থাকে, যে কোডের মাধ্যমে বোঝা যায় যে না, এটার মিনিং হবে এটা। ঠিক আছে, দ্যাট মিনস হি ইজ আওয়ার টিমের পার্সন। ঠিক আছে, তো এরকম যে বিশাল কোনো ঘটনাকে বা বিশাল কোনো প্রোগ্রামকে সংক্ষিপ্ত আকারে যে আমরা বিশেষ চিহ্নের মাধ্যমে যে আলাদা করে রাখতেছি, এটাকে বলা হয় কোডিং। ঠিক আছে, তো এই ক্ষেত্রে রূপান্তরিত ডেটাকে বলা হয় কোড ওয়ার্ড। যে ওয়ার্ডটাকে আমরা রূপান্তর করে নিয়ে যাচ্ছি কোডের মধ্যে, সেটাকে বলা হয় কোড ওয়ার্ড। ঠিক আছে, তো এই কোডকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং। ঠিক আছে, খেয়াল করো, একটাকে বলা হয় এনকোডিং। ঠিক আছে, এনকোডিং, আরেকটাকে বলা হচ্ছে ডিকোডিং। তো কথার কথা, ধরে নেওয়া যেতে পারে যে আমি একটা পাসওয়ার্ড লিখবো।
ঠিক আছে, পাসওয়ার্ডটা হচ্ছে হিমেল। আমি আমি একটা পাসওয়ার্ড লিখলাম, পাসওয়ার্ডটা হচ্ছে হিমেল। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি যে আমি যে হিমেল পাসওয়ার্ডটা লিখলাম এটা যখন কম্পিউটারের মধ্যে যাবে তখন হিমেল হিসেবে যাবে না। কারণ যদি হিমেল হিসেবে যায় তাহলে ওই কম্পিউটার যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সে তো এই হিমেল দেখে বুঝে যাবে যে আমার পাসওয়ার্ডটা কি। আমি চাই না যে সে জানুক। তাহলে আমি চাচ্ছি কি এই হিমেলটা একটা বিশেষ কোডে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, তো এই হিমেলকে আমি এইচ এর জায়গায় আমি ধরে নিলাম এইচ কে আমি 1, আই কে 3, এম কে 4, ই কে 5, এল কে 6 এরকম একটা কোডে আমি রূপান্তর করলাম। তাহলে হিমেলকে আমি যখন এই কোডে রূপান্তর করছি তখন এটার ভ্যালু আসছে কি 1 3 4 5 6। তো যখন কম্পিউটারে যাচ্ছে তখন তো এটা যাচ্ছে 1 3 4 5 6 হিসেবে। তো যে হচ্ছে কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর আছে বা যে ওখানকার মানে ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে সে 1 3 4 5 6 দেখে তো সে ধরতে পারবে না। ঠিক আছে, কারণ এটা এনকোড করা আছে। তো আচ্ছা, এই এনকোডিং যেটা বলছিলাম এটার কারণে মানে এই এক্সাম্পলটা দেয়া, এই যে এইচ কে 1 এ নিয়ে যাওয়া, আই কে 3 তে নিয়ে যাওয়া, এম কে 4 এ নিয়ে যাওয়া, ই কে 5 এ নিয়ে যাওয়া, এল কে 6 এ নিয়ে যাওয়া, এই যে আমি হিমেল থেকে 1 3 4 5 6 এ নিয়ে এসেছি, এই পদ্ধতিটাকে বলা হয় বেসিক্যালি এনকোডিং। ঠিক আছে, আমি এনকোড করছি কাকে, হিমেলকে এনকোড করে নিয়ে গেছি 1 3 4 5 6 এ নিয়ে গেছি। এখন আবার ডিকোড কিভাবে করা হয় দেখো, এই 1 3 4 5 6 তো আমি যদি জেনে থাকি যে 1 এর ভ্যালু কত, 3 এর ভ্যালু কত, 4 এর ভ্যালু কত, 5 এর ভ্যালু কত, 6 এর ভ্যালু কত, তাহলে হচ্ছে আমি ওই পাসওয়ার্ডটা আমরা কিন্তু আবার পেয়ে যাব। যেমন 1 এর ভ্যালু যদি আমি জেনে থাকি যে এইচ, 3 এর ভ্যালু আই, 4 এর ভ্যালু এম, 5 এর ভ্যালু ই, 6 এর ভ্যালু এন। হ্যাঁ, আমি যদি এটা জেনে থাকি সিস্টেমটা মানে এনকোডিং ফর্মুলাটা যদি আমি জেনে থাকি তাহলে আমি ডিকোডিং করে কি বের করে ফেলতে পারবো, ওই প্রিভিয়াস টেক্সটটাকে আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই যে ডেটাটা ফার্স্টে এই হিমেল ডেটাটাকে বলা হয় কি সাধারণ ডেটা। ঠিক আছে, তো এই সাধারণ ডেটাকে আমি যখন এনকোড করলাম, এই এনকোড করার পর যে যা পেলাম তাকে বলা হয় কোড ওয়ার্ড। ঠিক আছে, তো এই কোড ওয়ার্ডকে যখন আমি আবার ডিকোড করব তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে এই হিমেল একই জিনিসটাই পাবো, তাকে বলা হচ্ছে আবার কি সাধারণ ডেটা। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো, তো এখানে তোমরা হয়তো অনেকের মাথায় আসতে পারে যে এনকোডিং ডিকোডিং এর মাধ্যমে আমি যদি এনকোডিং করেই পাঠাই তো ওখানে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে সে যদি এনকোডিং ফর্মুলা জানে সে তো ডিকোড করে বের করে ফেলতে পারবে। হ্যাঁ, হুইচ ইজ ট্রু, কিন্তু দিনে দিনে তো এটার একটা প্রসেস আছে যেটাকে ক্রিপ্টোগ্রাফি বলে। তো বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম আছে। আমি আশা করি শুক্রবারের ক্লাসটা খুবই জমজমাট হবে, কারণ আমি পুরো ক্লাসটা এগুলো নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে ফ্রাইডেতে, তোমরা কিন্তু ভুলেও মিস করিও না। তো যেটা বলছিলাম, তো এই বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম আছে। ঠিক আছে, বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম নিয়ে মানুষ কাজ করে 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 এই এনকোডিং ডিকোডিং সিস্টেমটাকে যত বেশি সিকিউর এন্ড স্ট্রং এনাফ করা যায় তার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে, যেমন কিছু ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদমের যদি আমরা নাম বলি, আরএসএ খুবই পাওয়ারফুল, ইসিসি যার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক কার্ভ ক্রিপ্টোগ্রাফি, তারপর হচ্ছে ডিইসি, এসএইচএ, বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম আছে যেগুলোর মাধ্যমে বেসিক্যালি এক একটা বিটকে মনে করো 1024 বিটসে রূপান্তর করে নিয়ে যায়। মনে করো এই এজ সমান হবে হচ্ছে 1024টা এরকম স্টার 1 5 6 4 3 এরকম করে 1024টা বিট আয়ের জন্য এরকম। তো ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিকোড। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিকোড, এন্ড দ্য সেকেন্ড থিং ইজ কিছু কিছু ক্ষেত্রে যেটাকে একবার এনক্রিপ্টেড করে ফেলা হয় সেটাকে কোনোভাবেই আর ডিক্রিপ্ট করা যায় না। ঠিক আছে, ওগুলোকে দুইটা ওই ক্রিপ্টোগ্রাফি গুলোকে দুই ভাগে বেসিক্যালি ভাগ করা হয় আর কি। তোমার হচ্ছে প্রাইভেট কি পাবলিক কি বলে। তো বেসিক্যালি পাবলিক কিটা যদি সবাই জেনেও থাকে, প্রাইভেট কিটা যার যারটা সেই জানবে। তো মানে এটা হচ্ছে ওই ক্রিপ্টোগ্রাফিটা করা হয় পাবলিক কি এবং প্রাইভেট কি এর সমন্বয়ে। তো দেখা যায় কি যে কেউ যদি পাবলিক কিটা জেনেও থাকে প্রাইভেট কি ছাড়া সে ওইটাকে ডিকোড করতে পারে না।
আবার কিছু কিছু অ্যালগরিদম আছে ওগুলোকে কখনোই ডিকোডই করা যাবে না, মানে ওটা দিয়ে আসলে কম্পেয়ার করা যাবে কিন্তু কখনো ডিকোড করা যাবে না, ওগুলো ওয়ান ওয়ে, মানে একবার এনক্রিপশন করে ফেলছো মানে এনক্রিপশন করে ফেলছো, একবার এনকোড করে ফেলছো মানে এনকোড করে ফেলছো, তুমি ইউ ক্যানট ডিকোড ইট এনিমোর। ঠিক আছে, যেমন বিক্রিপ্ট নামে একটা ক্রিপ্টোগ্রাফি ফর্মুলা আছে বিক্রিপ্ট, তো এটা খুব বেশি ইউজ হয় এখন। তো এটার মাধ্যমে একবার যদি এনক্রিপ্ট করে ফেলা হয় তাকে আর ডিক্রিপ্ট করা যায় না। তো এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করবো ফ্রাইডেতে, যখন আমরা সামনাসামনি কথা বলবো আমাদের আরো অনেক বেশি ক্লিয়ার হবে। তো এখন আসি আমরা কম্পিউটার কোডিং নিয়ে একটু আলোচনা করি। কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র ডেটা বা উপাত্ত নিয়ে কাজ করে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিভাবে আসলে ডেটা বা উপাত্ত নিয়ে কাজ করে। আমি যদি খেয়াল করি লিফটের মধ্যে কিন্তু ডেটা আছে, ঠিক আছে, লিফটের মধ্যেও তোমার হচ্ছে প্রোগ্রামিং করা লাগে, না হলে সে তুমি যখন 7-এ ক্লিক করো, তুমি যখন 7-এ প্রেস করো, সে কিভাবে 7 তলায় তোমাকে নিয়ে যায়, বা তুমি যখন 15 প্রেস করলে সে তো তোমাকে 7 তলায় নামাই দেয় না, বা 18 তলায় তো চলে যায় না, সে তোমাকে 15 তলায় নামায়। তার মানে কি তার কাছেও ডেটা আদান প্রদান করা হয়, তার মধ্যেও মনে করো প্রোগ্রামিং করা আছে। ঠিক আছে, এই জন্যই বলা হয়েছে কি কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র ডেটা বা উপাত্ত নিয়ে কাজ করে। এই সমস্ত ডেটা সাধারণত বর্ণ মানে হচ্ছে ক্যারেক্টার, অঙ্ক বা হচ্ছে নাম্বার নিউমেরিক্যাল ভ্যালুস, বা হচ্ছে চিহ্ন নিয়ে গঠিত। চিহ্ন বলতে বিভিন্ন মনে করো ডলার সাইন হতে পারে, তোমার ক্যারেক্টার্স হইতে পারে VAL, নিউমেরিক ভ্যালু 1 এরকম লেখা যেতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে গঠিত। ঠিক আছে, এই কোডগুলো এই সবকিছু সমন্বয়ে গঠিত। কিন্তু কম্পিউটার আবার 0 আর 1 ছাড়া কিন্তু কোনো কিছু চিনে না। কম্পিউটার চিনে হচ্ছে বাইনারি নাম্বার 0 অথবা 1। তো এই বিভিন্ন বর্ণ, অঙ্ক বা চিহ্নকে আলাদা আলাদা ভাবে সিপিইউ কে বোঝানোর জন্য ওই সকল বর্ণ, অঙ্ক বা চিহ্ন, ক্যারেক্টার্স, নিউমেরিক ভ্যালুস এগুলোকে বাইনারি সংখ্যার মাধ্যমে অদ্বিতীয় বা ইউনিক সংকেত তৈরি করা হয়। ঠিক আছে, এই অদ্বিতীয় সংকেতকে বলা হয় বেসিক্যালি কোড। ঠিক আছে, তো আমরা এমন ভাবে লিখলাম যেটাকে হচ্ছে খুব সুন্দর করে 0 এবং 1 এর রিপ্রেজেন্ট করানো যাবে, এবং তার মাধ্যমে কি করা যাবে, কম্পিউটারকে প্রোগ্রাম বা ডিরেকশনস বা পরিকল্পনা বুঝিয়ে দেওয়া যাবে যে অনুপাত হচ্ছে কম্পিউটার কাজ করবে। এই পদ্ধতিকেই বলা হচ্ছে কি কোড। ঠিক আছে, তো কোড আবার দুই রকমের হয়ে থাকে। একদম বেসিক লেভেলে যদি চিন্তা করি, কোড হচ্ছে দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। ঠিক আছে, তো নিউমেরিক কোড গুলো কি কি, তো আমরা এই চ্যাপ্টারে পড়ে আসলাম না বিভিন্ন সংখ্যা পদ্ধতি, বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এই যে সংখ্যা নিয়ে যে কোডগুলো হয়, মনে করো কম্পিউটার 0 আর 1 ছাড়া কোনো কিছু বুঝে না। ঠিক আছে, তাহলে তুমি তাকে যদি ডেসিমাল 4 বুঝাতে চাও, তাহলে তুমি কি লিখবা 100। ঠিক আছে, 1 2 4, হ্যাঁ 100 মানে হচ্ছে বাইনারি, 100 মানে হচ্ছে ডেসিমালের 4। ঠিক আছে, তার মানে কি এখানে তুমি নিউমেরিক্যাল ভ্যালুস নিয়ে কাজ করতেছো। ঠিক আছে, ঠিক অক্টালের 7 মানে ডেসিমালেরও 7। ঠিক আছে, অক্টালের 7 মানে ডেসিমালের 7। আবার এই 7 কে যদি আমি বাইনারিতে নিয়ে যাই তাহলে আমরা ভ্যালু পাই হচ্ছে 1 1 1। ঠিক আছে, 1 1 1। তো এই যে দেখো, এই তোমার বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে যে এই ইয়েতে নিয়ে যাওয়া হচ্ছে, বাইনারিতে নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে, যে কম্পিউটারকে বোঝানোর জন্য। এগুলো কি নিয়ে কাজ করতেছে, বেসিক্যালি এগুলো সবগুলো সংখ্যা নিয়ে কাজ করতেছে। তো এগুলোকে বলা হয় হচ্ছে নিউমেরিক কোড। সেটা হতে পারে অক্টাল থেকে বাইনারি, সেটা হতে পারে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, সেটা হতে পারে ডেসিমাল থেকে বাইনারি। এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে নিউমেরিক কোড। ঠিক আছে, শুধুমাত্র সংখ্যা বা অঙ্কের জন্য ব্যবহৃত কোডকে নিউমেরিক কোড বলে। সংখ্যা ভিত্তিক ডিজিটাল যন্ত্রসমূহে, ডিজিটাল যন্ত্র মানে কি আছে, ক্যালকুলেটর, মোবাইল ফোন, কম্পিউটার, সিপিইউ, লিফট, এগুলোতে এই ধরনের কোড ব্যবহার করা হয়।
কম্পিউটারে কিন্তু শুধু নিউমেরিক না, আলফা নিউমেরিক কোর্সও থাকে। আমি নিউমেরিক কোর্স বলতে হচ্ছে শুধুমাত্র যেগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের ক্যালকুলেটরস, তারপর হচ্ছে তোমার লিফট হতে পারে, লিফট নাও হতে পারে কারণ এখন অনেক ডিজিটাল এলিভেটরস চলে আসছে। তো একদম যদি রুট লেভেলে চিন্তা করি যে আইসি গুলো হতে পারে বা হচ্ছে যন্ত্র যেগুলো একদম হার্ডওয়্যার লেভেলের যন্ত্র, সিপিইউ, তারপর মনে করো যেগুলো হচ্ছে ভোল্টেজ নিয়ে বেসিক্যালি কাজ করে আর কি, ভোল্টেজ কারেন্ট ফ্লো নিয়ে যেগুলো কাজ করে, আইসি হইতে পারে, বিভিন্ন সার্কিটস। তো এগুলো হচ্ছে তোমার একদম 0 1 এই ধরনের ভ্যালুগুলো নিউমেরিক কোড থেকে, নিউমেরিক ভ্যালু থেকে নিয়ে আসে আর কি, ঠিক আছে। তো এই এই ধরনের যন্ত্রগুলোতে এই ধরনের নিউমেরিক কোড তোমার ব্যবহার করা হয়, ঠিক আছে। অক্টাল কোড, অক্টাল কোড মানে কি 3 বিটের বাইনারি কোড। আমরা জানি হচ্ছে অক্টাল থেকে আমরা যখন বাইনারিতে নিয়ে যাই তখন ওই অক্টাল নাম্বারটাকে একটা 3 বিটের বাইনারিতে আমরা প্রকাশ করে দেখাই। হেক্সাডেসিমাল মানে কি 4 বিটের, ঠিক আছে। তো অক্টাল কোডগুলো বেসিক্যালি হচ্ছে কম্পিউটার বা মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোডগুলো ব্যবহার করা হয়। কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসর, কম্পিউটার এন্ড মাইক্রোপ্রসেসর বলতে হচ্ছে কম্পিউটার ইজ কমপ্লিট সিস্টেম, ঠিক আছে। তো একটা কম্পিউটার যেমন একটা প্রসেসর নিয়ে গঠিত হয়, ঠিক এরকম প্রসেসরের সাথে তোমার মনে করো মাইক্রোপ্রসেসর যেগুলো হচ্ছে মোবাইল ফোনসে ইউজ করা হয়। তো এদের মধ্যে যে সমন্বয় সৃষ্টি করা হয় সেটার জন্য এই অক্টাল কোডস গুলো ইউজ করা হয়। এবং আমরা দেখে থাকি কি অনেক ইয়ের ক্ষেত্রে তোমার কি বলে জানি অপারেটিং সিস্টেমও কিন্তু অক্টাল কোড ব্যবহার করা হয়। ঠিক হেক্সাডেসিমাল কোডও কিন্তু তোমার অপারেটিং সিস্টেমে ইউজ হচ্ছে। হেক্সাডেসিমাল কোড আবার এইচটিএমএল যারা করে আসছে তারা দেখছো কি যে সিএসএস ইউজ করার সময় আমরা যে কালার কোড ইউজ করি সেখানে আমরা হেক্সাডেসিমাল কোড আমরা ইউজ করতেছি, ঠিক আছে। তো এগুলো এগুলো আমরা মোটামুটি সবাই জানতাম, কিন্তু এখন নতুন যে জিনিসটা আসছে আমাদের কাছে সেটা হচ্ছে বিসিডি কোড, ঠিক আছে। এই জিনিসটা আমরা আগে কেউ শুনি নাই, ঠিক আছে। আমিও কিন্তু তোমাদের সাথে আলোচনা করি নাই বিসিডি কোড ব্যাপারটা কি। বিসিডি কোডকে বলা হয়েছে বাইনারি কোডের ডেসিমাল। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাইনারি কোডের ডেসিমাল এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে কি, যখন বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যায় বা ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে আসি, ইটস আ বিট ডিফিকাল্ট টাস্ক। যখন দেখা যাচ্ছে কি একটা বিশাল বড় সংখ্যা 547 বা এমন হতে পারে যে 9958, ঠিক আছে। এই ধরনের যখন বড় বড় সংখ্যা আসে তখন সরি সেগুলো বাইনারিতে নিয়ে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। তো বিসিডি কোড করে কি প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা চারটা বিটে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এটাও আমি ফ্রাইডে তোমাদেরকে দেখিয়ে দিব। মনে করো 295, আমি একটা তাও এখানে একটা এক্সাম্পল বলি। 295 যদি একটা নাম্বার হয়, এই 295 একটা নাম্বার, এটা যখন বিসিডি তে প্রকাশ করব, এই 5 এর জন্য আমাদের হেক্সাডেসিমালে যেরকম 4 বিট রিপ্রেজেন্ট করতাম, ঠিক এখানেও এরকম 4 বিট রিপ্রেজেন্ট করব। 0 1 0 1 হবে, ঠিক আছে। 9 এর ক্ষেত্রে হবে হচ্ছে 0 0 1 0, 2 এর ক্ষেত্রে হবে 1 0 0 1। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে বিসিডি কোড এটা তো হেক্সাডেসিমালের সাথে কনফ্লিক্ট করে ফেলে। না, এটা হেক্সাডেসিমালের সাথে কনফ্লিক্ট করে না। এই কারণে করে না বিকজ যে হেক্সাডেসিমাল কিন্তু 15 পর্যন্ত বিস্তৃত। আমরা জানি F পর্যন্ত কিন্তু ওখানে ক্যারেক্টার আছে বা ডিজিট আছে, কিন্তু ডেসিমালের ক্ষেত্রে 9 এর উপরে কিন্তু কোনো ডিজিট নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা সবসময় হচ্ছে এই 9 এর 295, এটা যখন আমি বিসিডি বাইনারিতে লিখতে যেতাম তখন নিশ্চয়ই কোডটা এরকম আসতো না, অনেক ডিফারেন্ট আসতো। কিন্তু আমি যখন বিসিডি তে লিখতে যাচ্ছি তখন হচ্ছে হেক্সাডেসিমালের মতো করে আমি 4 বিট করে ভাগ করে লিখতেছি। তখন সুবিধা হয় কি যে আমি খুব ইজিলি বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে আসতে পারি এই বিসিডি পদ্ধতিতে, ঠিক আছে। এখন আসলো যে এগুলো তো গেল সব হচ্ছে সংখ্যা নিয়ে কথাবার্তা, হ্যাঁ। তো এখন প্রশ্ন আসতে পারে না যে আমাদের সবকিছু তো আর সংখ্যা নিয়ে না। আমি যখন মোবাইলে, আচ্ছা একটা সময় ছিল যখন হচ্ছে শুধু ক্যালকুলেশনের জন্য
কম্পিউটার ইউজ করতো, গণকযন্ত্র হিসেবে কাজ করতো, যখন হচ্ছে শুধু সংখ্যা যোগ বিয়োগ এগুলোর জন্যই কম্পিউটার ইউজ করা হতো। কিন্তু এখন তো যুগটা পাল্টে গেছে, এখন তো দেখা যাচ্ছে কি আমরা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে চ্যাট করতেছি, আমরা কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতেছি। হ্যাঁ, সবকিছু যে নাম্বারের মাধ্যমে হচ্ছে তা কিন্তু না, আমরা কিন্তু চ্যাট করতেছি, আমরা টাইপ করতেছি, আমরা বাংলায় ওয়ার্ড ফাইল রেডি করতেছি, প্যারাগ্রাফ লিখতেছি। তো ওখানে তো শুধু সংখ্যা ইউজ হচ্ছে না, বিভিন্ন ক্যারেক্টার্স ইউজ হচ্ছে, বাংলা ইউজ হচ্ছে, ইংরেজি ইউজ হচ্ছে, ABCD EFG এই থেকে জেড পর্যন্ত, তাও আবার ক্যাপিটাল লেটার স্মল লেটার এভাবে করে ইউজ হচ্ছে। তো তখন তো আমাদের নিউমেরিক কোড দিয়ে তো আমরা কম্পিউটারকে বুঝাতে পারবো না। যে এখন কথার কথা, এই বলতে কম্পিউটার কি বুঝবে? আমি 9 দিয়ে না হয় ডেসিমাল 9 কে না হয় আমি হচ্ছে তোমার 0010 দিয়ে কম্পিউটারকে বুঝাইছি, কিন্তু এই দিয়ে আমি কি বুঝাবো? তো তখনই আসলে হচ্ছে আলফা নিউমেরিক কোডস। তো আলফা নিউমেরিক কোডস করে কি, যে তোমাদের যে A to Z বড় এবং ছোট হাতের এবং শূন্য, বাকি যত নিউমেরিক ভ্যালুস আছে, প্লাস হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স আছে, প্লাস মাইনাস স্টার স্ল্যাশ, এগুলো সবগুলোকেই হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে দেখাই দেয়। তো এটাকে বলা হয় হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড এর মধ্যে খুব বেশি এক্সাম্পল দিতে গেলে আমাদের চোখে ভাসবে হচ্ছে ASCII কোড, আমরা সবাই জানি, ABCD কোড, তারপর আসতেছে ইউনিকোড। আমরা সবাই শুনি না ইউনিকোড দিয়ে লিখো, ইউনিকোড দিয়ে লিখো, কারণ কি ইউনিকোড দিয়ে বাংলা খুব সুন্দর করে লেখা পসিবল হয়। তো এগুলো নিয়ে আমি ফ্রাইডে আলোচনা করব। আরেকটা জিনিস বাকি আছে, প্যারিটি বিট, ওগুলো নিয়ে আলোচনা করে আমি আশা করতেছি যে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে পারবো ফ্রাইডেতে, মানে এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রাইডেতে আমরা হচ্ছে BCD এবং বাইনারি কোডের পার্থক্য দেখবো, ASCII কোড ও BCD এর মধ্যে পার্থক্য, ASCII কোড ইউনিকোডের মধ্যে পার্থক্য দেখবো এবং এগুলো নিয়ে বিশদ আলোচনা করবো। তোমরা ফ্রাইডে ক্লাসটা কেউ মিস করবে না। এবং আই এম রিয়েলি ভেরি সরি যে আজকে আমার কলমের কালিটা শেষ হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই খুব সুন্দর করে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং আমি আশা করছি যে নেক্সট থেকে এরকম হয়তো বা আর কখনো হবে না। ঠিক আছে, সবাই এই ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু গ্রুপে জানাবা।